সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের রিকোয়েস্টে আজকে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টার থেকে কিছুটা আলোচনা করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। শুরুতে আমরা এখানে বয়েলের সূত্র লিখছি। বয়েলের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ গাণিতিকভাবে যদি আমরা লিখি ভি সমানুপাতিক 1/P, এখানে যখন তাপমাত্রা T ধ্রুব থাকবে তাহলে ভি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/P, দ্যাট মিনস পিভি ইকুয়াল টু ধ্রুবক। এখানে যদি আমরা 1 2 দিয়ে লিখি P1 V1 ইকুয়াল টু P2 V2, তাহলে এটা একটা সূত্রের ফরম্যাট আমরা পাই। এরপরে বয়েলের সূত্র, এই সূত্রটা দিয়ে P1 V1 ইকুয়াল টু P2 V2, এই সূত্রটা দিয়ে আমরা হ্রদের গভীরতার কিছু অঙ্ক করতে পারি। হ্রদের গভীরতার অঙ্ক করার আগে আমরা এখানে আরেকটা বিষয় যদি দেখাই, গ্রাফ আঁকার বিষয়। গ্রাফ যদি আঁকি, খেয়াল করবে সমানুপাতিক যদি হয়, সমানুপাতিক কার্ভগুলো ম্যাক্সিমামই মূলবিন্দুগামী সরলরেখা হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, তবে সমানুপাতিক ম্যাক্সিমাম কার্ভেই মূলবিন্দুগামী সরলরেখা হয়। আর ব্যস্তানুপাতিক কার্ভগুলা হয় এরকম কার্ভ শেপ। তাহলে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক ম্যাক্সিমাম কার্ভে মিলে যাবে, দেখবে সমানুপাতিক হলে মূলবিন্দুগামী সরলরেখা, আর ব্যস্তানুপাতিক হলে এরকম একটা কার্ভ হবে। আর যদি ওয়াই অক্ষে ধ্রুবমান থাকে, খেয়াল করবে ওয়াই অক্ষে ধ্রুবমান থাকলে, ওয়াই অক্ষে ধ্রুবমান থাকলে তখন কার্ভটা হবে, ওয়াই অক্ষে যদি ধ্রুবমান থাকে কার্ভ হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা দুই একটা নমুনা কার্ভ যদি এখন দেখাই যে কিভাবে এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষে ধ্রুবমান থাকলে তা এক্স অক্ষের সমান্তরাল হয়। যেমন আমরা যদি বয়েলের সূত্র দিয়ে দেখাই, বয়েলের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক 1/P। তাহলে খেয়াল করো, আমরা যদি এক্স অক্ষে ভি আয়তন ভলিউম নিলাম, ওয়াই অক্ষে পি নিলাম, চাপের সাথে আয়তনের সম্পর্ক, তাহলে চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই ধরনের কার্ভ হবে। আর যদি আমরা এই ধরনের নিই যে এদিকে ভি এদিকে 1/P, তাহলে ভি এর সাথে 1/P এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, সেক্ষেত্রে কার্ভ হবে মূলবিন্দুগামী সরলরেখা। আর যদি আমরা এরকম নিই, এক্স অক্ষে ভি নিলাম, ওয়াই অক্ষে যদি আমরা পিভি নিই, আমরা জানি পিভি ইকুয়াল টু ধ্রুবক, তাহলে ওয়াই অক্ষে ধ্রুবমান, তাহলে কার্ভের নেচারটা হবে এক্স অক্ষের সমান্তরাল। কারণ ভি চেঞ্জ হলেও আমার পি আর ভি এর গুণফল চেঞ্জ হবে না, পি আর ভি এর গুণফল একই থাকবে। তাই এই এক্স অক্ষে যাই থাক না কেন, ওয়াই অক্ষে যদি ধ্রুবমান থাকে সেটা এক্স অক্ষের সমান্তরাল কার্ভ হবে। এখানে তোমরা আরো একটি সূত্র পাবে, রো টি বাই পি ইকুয়াল টু ধ্রুবক। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি রো সমানুপাতিক পি, মানে গ্যাসের ঘনত্ব চাপের ব্যস্তানুপাতিক সমানুপাতিক, রো সমানুপাতিক 1/T, বা পি সমানুপাতিক আমরা লিখতে পারি টি, পি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে এই তিনটা কার্ভের মধ্যে যদি আমরা এই ধরনের কার্ভ নেই, এদিকে যদি আমরা টি বা পি নেই, এদিকে যদি রো টি বাই পি নেই, তাহলে রো টি বাই পি ইকুয়াল টু ধ্রুবক, তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এই অক্ষে যদি আমি পি না নিয়ে রো নিই, এদিকে যদি রো টি বাই পি নিই, একই হবে এক্স অক্ষের সমান্তরাল। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তোমরা আশা করছি এই সিস্টেম ফলো করলে 90% কার্ভ মিলাতে পারবে। আর বাকিগুলা কিছু কার্ভ আছে ব্যতিক্রম, ওগুলো একটু জানতে হবে। আমরা পরবর্তী অংশে যাই, হ্রদের গভীরতার অঙ্ক করব।
আমরা যদি একটা ম্যাথ দিই, কোনো হ্রদের তলদেশ থেকে উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়ে যায়। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হলে হ্রদের গভীরতা কত? তাহলে এখানে খেয়াল করো, কোনো হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ উপরিতলে আসার ফলে এর আয়তনে এটি 5 গুণ হয়ে যায়। বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, হ্রদের গভীরতা বের করতে হবে। আমরা যদি ধরে নিই যে একটা হ্রদ, তাহলে হ্রদের গভীরতা ধরে নিলাম h, তাহলে এটা হচ্ছে উপরিতল, এটা হচ্ছে তলদেশ। তাহলে তলদেশ থেকে উপরিতলে আসলে আয়তনে 5 গুণ হয়ে যায়। তাহলে আমরা ধরে নিই প্রথমে তলদেশে আয়তন, আমরা ধরে নিলাম v1 সমান v, তাহলে উপরিতলে আয়তন v2 সমান হবে 5v, যেহেতু 5 গুণ হয়ে যায়। এখন আমরা চাপ হিসাব করব। তাহলে খেয়াল করবে, আয়তনের পরে যখন চাপ হিসাব করব, চাপের হিসাবটা প্রথমে উপরের চাপটা আগে ধরে নেবে, এরপরে নিচের চাপটা হিসাব করব, কারণ উপরের চাপটা শুধু বায়ুমণ্ডলের চাপ। আর যদি আমি তলদেশে হিসাব করি, তাহলে সেটা বায়ুমণ্ডলের চাপও থাকবে, প্লাস যে পানি, হ্রদে যে পানি আছে h গভীরতায় পানির চাপও থাকবে। তাহলে সেক্ষেত্রে চাপের পরিমাণ তলদেশে বেড়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে উপরিতলের চাপ, খেয়াল করবে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তলদেশে আয়তন যেহেতু v1 ধরছি, তলদেশের চাপটাও আমাকে ধরতে হবে p1, আর উপরিতলে আয়তন আমরা v2 ধরছি, তাহলে উপরিতলের চাপটা হবে p2। তাহলে উপরিতলের চাপ p2 সমান হবে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে তলদেশের চাপ হবে p1 সমান উপরের চাপ হচ্ছে আমরা ধরে নিচ্ছি p2, উপরের চাপ প্লাস h rho g। h গভীরতা পানির চাপের সূত্র আমরা জানি p = h rho g। তাহলে উপরিতলের চাপ প্লাস h গভীরতায় পানির চাপ p = h rho g, দুটো দিলে আমরা তলদেশের চাপ পাবো। তাহলে তলদেশের টোটাল চাপ হবে p2 প্লাস h rho g। এখন আমরা যদি বয়েলের সূত্র অ্যাপ্লাই করি, আমরা জানি p1 v1 = p2 v2, p1 হচ্ছে p2 প্লাস h rho g, আর v1 হচ্ছে v, p2 v2 সমান 5v। তাহলে দুই দিক থেকে v বাদ দিয়ে দিলাম, p2 প্লাস h rho g = 5p2, so h rho g = 4p2। তাহলে h = 4p2 / rho g। এখানে যদি আমরা p2 এর ভ্যালু বসাই দিই 10⁵, রো আমরা জানি পানির ঘনত্ব 1000 kg/m3, g এর মান 9.8, এই মানগুলো বসিয়ে দিলে আমরা h পেয়ে যাব। তাহলে এভাবে হ্রদের গভীরতা আমরা নির্ণয় করতে পারি। এখন খেয়াল করবে, অনেক ক্ষেত্রে প্রশ্নে আয়তন দেওয়া না থেকে ব্যাস দেওয়া থাকে, যে ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি। এটাকে চেঞ্জটা কিরকম হবে, আয়তনের সূত্র, যেহেতু বুদবুদ গোলাকার, গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব, তাহলে আবার ব্যাস d = হবে r/2, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, তাহলে 4/3 পাই, আর এর পরিবর্তে আমরা লিখতে পারি d/2, দ্যাট মিন্স 1/6 পাই d কিউব।
তাহলে যদি প্রশ্নে ব্যাস দেওয়া থাকে তাহলে আমরা সূত্র লিখব ভি এর পরিবর্তে 1/6 পাই ডি কিউব, আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে সেটা আমরা লিখব 4/3 পাই আর কিউব। আমরা যদি আরো একটা ম্যাথ দেখি, কোন রোধের তলদেশ থেকে উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ ব্যাস দ্বিগুণ হয়ে যায়। রোধের পৃষ্ঠে চাপ রোধের পৃষ্ঠে চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হলে রোধের গভীরতা কত? তাহলে খেয়াল করো, এখানে উপরিতলে আসে বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়ে যায়। তাহলে নিচে তলদেশে আয়তন, তলদেশে যদি আমরা ব্যাস ধরে নিই, তলদেশে ব্যাস D1 সমান D, তাহলে উপরিতলে আসলে ডাবল হয়ে যায়, উপরিতলে ব্যাস হবে D2 সমান 2D। এরপর আমরা চাপ হিসাব করব, তাহলে উপরিতলের চাপটা আগে লিখব। উপরিতলের চাপ, যেহেতু এটা D2, তাহলে চাপটাও দিব P2। P2 সমান বায়ুমণ্ডলের চাপ মানে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে 1.013 × 10⁵ পাস্কেল। আর উপরের তলদেশের চাপ হবে, তলদেশের ব্যাস যেহেতু D1, তাহলে চাপকে আমরা ধরবো P1। উপরের তলে চাপ প্লাস পানির চাপ, কারণ তলদেশের চাপ বেশি হবে, তাহলে উপরের তলের চাপ হচ্ছে P2, পানির চাপ হচ্ছে H⍴G। এখন যদি আমরা সূত্র লিখি, আমরা জানি P1 V1 = P2 V2। তাহলে এখানে আমার ভি দেওয়া নাই, আয়তন দেওয়া নাই, আমার দেওয়া আছে ব্যাস দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ভিটাকে ব্যাসে কনভার্ট করতে পারি। P1 × 1/6 পাই D1 কিউব, P2 1/6 পাই D2 কিউব। 1/6 পাই দুই দিক থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, P1 এর পরিবর্তে আমরা লিখতে পারি P2 + H⍴G × D1 কিউব, P2 × D2 কিউব। তাহলে D1 এর পরিবর্তে আমরা লিখতে পারি D কিউব, P2 + ক্রস 2D হোল কিউব। সো P2 + H⍴G × D কিউব = P2 × 4 8D কিউব, 2 × 3 8। তাহলে D কিউব যদি আমরা বাদ দিয়ে দিই, P2 + H⍴G = 8 P2। সো H⍴G = 7 P2। আমরা এখান থেকে H বের করব, 7 P2/ρg। এখানে মান বসিয়ে দিলে আমাদের রেজাল্ট পেয়ে যাব। তাহলে আশা করছি তোমরা ব্যাসার্ধ, আয়তন যেটাই দেওয়া থাক তোমরা সমস্যার সমাধান করতে পারবে। আমরা একটা সৃজনশীল প্রশ্ন যদি দেখি, একটি বায়ুপূর্ণ বেলুনকে একটি রোধের 40.81 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন
ধারণ করে। রোদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। প্রথম প্রশ্ন হচ্ছে নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল? দ্বিতীয় প্রশ্ন আমরা লিখতে পারি বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার হলে বেলুনটি অক্ষত অবস্থায় উপরিতলে পৌঁছাবে কিনা যাচাই করো। তাহলে প্রশ্নটা যদি আমরা এক নজর দেখে নিই, একটি বায়ুপূর্ণ বেলুনকে কোনো হ্রদের তলদেশে নিয়ে যাওয়া হলো। তাহলে তলদেশের নিয়ে যাওয়া হলো 40.81 মিটার গভীরতায়। সেক্ষেত্রে এটি 1 লিটার আয়তন ধারণ করে। তার মানে উপরিতলে কত ছিল সেটা আমরা জানি না। হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে এটাকে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে নিমজ্জনের পূর্বে বেলুনের আয়তন কত ছিল? তাহলে এখানে গভীরতা দেওয়া আছে। হ্রদের গভীরতা হচ্ছে h = 40.81 মিটার। এত গভীরতায় নিয়ে যাওয়া হলো। এখন আমাকে বের করতে হবে উপরিতলে। তাহলে তলদেশে যদি আমরা তলদেশে উপরিতলে চাপকে যদি P1 ধরি, P1 সমান 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে তলদেশের চাপ P2 সমান P1 থাকবে, সাথে থাকবে h⁻g। এখন তলদেশে আয়তন দেওয়া আছে। তাহলে খেয়াল করো, তলদেশের চাপকে যেহেতু আমরা P2 ধরছি, তাহলে আয়তনটাকে ধরবো V2। 1 লিটার দেওয়া আছে, 1 লিটার আয়তন ধারণ করে। উপরিতলে আয়তন V1 সমান আমরা বের করব হোয়াট। তাহলে আমরা একই রকম সূত্র দিব, P1 V1 = P2 V2। P1 এর পরিবর্তে আমরা লিখব P1 লিখলাম, V1 = হোয়াট জানি না, P2 হচ্ছে P1 + h⁻g আর V2 হচ্ছে 1। এখানে সবগুলো ইউনিট বসাই দিলে আমরা V1 পেয়ে যাব। P1 এর ভ্যালু জানা আছে, h দেওয়া আছে 40.81, রো আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব, g এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবগুলো মান বসিয়ে দিলে আমরা নিমজ্জনের পূর্বে আয়তন পেয়ে যাব। এবার নেক্সট প্রশ্নটা হচ্ছে তলদেশে আরো 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে এটাকে ছেড়ে দেওয়া হলো। তাহলে খেয়াল করো, উপরিতলের চাপ যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তলদেশের চাপ হবে আগের মতোই P1 + h⁻g। তলদেশে আয়তন, তখন তলদেশে আয়তন ছিল শুরুতে আমার 1 লিটার, আরো 1 লিটার প্রবেশ করানো হলো। 1 + 1 = 2 লিটার। মানে উপরিতলে আয়তন বের করতে হবে। একই ফর্মুলা আমরা ইউজ করব, P1 V1 = P2 V2। এখান থেকে আমরা V1 বের করব, P2 V2/P1। V2 এর মান যদি V1 যদি গ্রেটার দ্যান 9 লিটার আসে, 9 লিটার থেকে বেশি হয় V1 এর মান, তাহলে উপরিতলে যেহেতু বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার পর্যন্ত এটা প্রসারণ ক্ষমতা রাখে। এর অতিরিক্ত যদি আমরা প্রসারিত করতে চাই তাহলে সেটা ফেটে যাবে, অক্ষত অবস্থায় পৌঁছাবে না।
তাহলে V1 যদি 9 লিটার থেকে বেশি আসে তাহলে বেলুনটি অক্ষত অবস্থায় উপরিতলে পৌঁছাবে না। আর যদি 9 লিটার থেকে কম আসে, সাপোজ 8.5 লিটার, তাহলে বেলুনটি অক্ষত অবস্থায় উপরিতলে পৌঁছাবে। আমরা এবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। R is equal to small f by capital F into 100%। এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বের করার সূত্র। তাহলে স্মল f হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, আর ক্যাপিটাল F হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন সম্পৃক্ত বিষয়টা একটু খেয়াল করো। সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত হচ্ছে, আমরা কেমিস্ট্রি ভাষায় যদি বলি, সম্পৃক্ত দ্রবণ একটা বিষয় আছে। যখন কোনো কিছু সমান অনুপাতে মিশ্রিত হয়, একই অনুপাতে সব জায়গায় দ্রবণের অনুপাত যেমন একই থাকে, যেমন পানি ও চিনি যদি আমরা মিশ্রিত করি তাহলে যে কোনো অবস্থান থেকে পানি নেওয়া হোক না কেন সমান মিষ্টতা দেখাবে। সেক্ষেত্রে এটি একটি সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ প্রত্যেক অবস্থানে পানি ও চিনির অনুপাত একই। আর সম্পৃক্ত অবস্থায় জলীয় অশ্বের ক্ষেত্রে যখন সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তখন ওই স্থানের বায়ুটি আর জলীয় অশ্ব ধারণ, বাহিরের থেকে জলীয় অশ্ব নিতে পারে না। মানে এটা জলীয় অশ্ব ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম পর্যায়ে যখন চলে যায়, তার ধারণ ক্ষমতা সর্বোচ্চ হয়ে গেলে তাকে আমরা সম্পৃক্ত অবস্থা বলতে পারি। ধরে নেই কোন রুমের জলীয় বাষ্প, কোন রুমের জলীয় বাষ্প আছে 5 লিটার এবং টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে খেয়াল করবে তাপমাত্রার সাথে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, আর তাপমাত্রা যদি কমে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। তাহলে এখানে 5 লিটারে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তার জলীয় বাষ্প আছে ওই স্থানের বায়ুতে। এখন যদি আমি তাপমাত্রা কমিয়ে 20 ডিগ্রি, এখন 5 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াসে তার ধারণ ক্ষমতা 5 লিটার, তাকে সম্পৃক্ত হতে লাগবে হচ্ছে সাপোজ 7 লিটার। তাহলে এটা অসম্পৃক্ত বাষ্প অবস্থায় আছে। এখন যদি টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস করে ফেলি বা 10 ডিগ্রি সেলসিয়াসে নামাই নিয়ে আসি সাপোজ, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসে তার ধারণ ক্ষমতা, এটা হচ্ছে ধারণ ক্ষমতা, আর এটা হচ্ছে আছে বায়ুমণ্ডলে, তার ধারণ ক্ষমতা হচ্ছে 5 লিটার। যখন টেম্পারেচার 10 ডিগ্রিতে চলে আসবে তাহলে তার ধারণ ক্ষমতা 5 লিটার। এখন ওই স্থানে বায়ুতে জলীয় অশ্ব আছেও 5 লিটার, তাহলে ওর জলীয় অশ্ব দিয়ে ও কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। তার মানে কোন স্থানের বায়ুতে বিদ্যমান জলীয় অশ্বের ভর এবং ওই স্থানে বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় অশ্ব ভরের অনুপাতকে, যেমন কোন স্থানে বায়ুতে বিদ্যমান জলীয় অশ্বের ভর হচ্ছে 5 লিটার, আর তাকে সম্পৃক্ত করতে যেহেতু তার ধারণ ক্ষমতা 7 লিটার লাগে হচ্ছে আরো 2 লিটার। তাহলে 5 লিটার বিদ্যমান ডিভাইড বাই তাকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয়, এই দুইটার রেশিওটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে কোন স্থানে বায়ুতে বিদ্যমান জলীয় অশ্বের ভর এবং তাকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় অশ্ব ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তাহলে এখানে শিশিরাঙ্ক বিষয়টা হচ্ছে, যদি কোন স্থানে বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছে যায় তাহলে সম্পৃক্ত অবস্থায় পৌঁছানোর অর্থ হচ্ছে সে আর জলীয় অশ্ব ধারণ করতে পারবে না। সম্পৃক্ত অবস্থায় পৌঁছালেই তখন সেক্ষেত্রে অতিরিক্ত জলীয় অশ্বটা ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়ে যায়, অর্থাৎ শিশির জমতে শুরু করে। শিশির জমতে যে তাপমাত্রা শুরু করে ওই তাপমাত্রাটাকে বলা হয় ওই স্থানের বায়ুর শিশিরাঙ্ক। এই জন্য আমরা শীতকালে শিশির পড়তে দেখি। তাহলে শীতকালে শিশির পড়তে দেখি কি জন্য? এর কারণ হচ্ছে শীতকালে বায়ুমণ্ডলের টেম্পারেচার নর্মালি কমে যায়, কমে গেলে যে বায়ুতে যে জলীয় অশ্ব ছিল
ওই জলীয় অশ্ব দিয়ে ওই স্থানে বায়ুটা সম্পৃক্ত স্টেটে পৌঁছে যায়। আর সম্পৃক্ত স্টেটে যখন পৌঁছায় তখন তার যে জলীয় অশ্ব ধারণ ক্ষমতার যতটুকু ছিল তার অতিরিক্ত জলীয় অশ্বটা তখন শিশিরে পরিণত হয়ে যায়। এই জন্য আরেকটা বিষয় খেয়াল করবে, এগুলো অনুধাবন প্রশ্নে আসে, যে শীতকালে আকাশ যখন মেঘলা থাকে তখন কিন্তু শিশির পড়ে না। মেঘাচ্ছন্ন থাকলে, মেঘাচ্ছন্ন রাতে শিশির জমে না। এর কারণ হচ্ছে যখন আকাশ মেঘলা থাকে তখন সেক্ষেত্রে যে মেঘগুলো আছে, মেঘ হচ্ছে তাপ রোধী, তাপগুলোকে বাইরে যেতে দেয় না। যখন ভূপৃষ্ঠ রাত্রেবেলায় তাপ বিকিরণ করে শীতল হতে যায় তখন এই বিকিরণ তাপটা বায়ুমণ্ডলের ভিতর দিয়ে মহাশূন্যে চলে যায়। সেক্ষেত্রে মেঘটা এই তাপটাকে ধরে রাখে, অর্থাৎ বায়ুমণ্ডল উত্তপ্ত করে রাখে। বায়ুমণ্ডল যদি উত্তপ্ত হয়ে যায় তাহলে বায়ুমণ্ডলের জলীয় অশ্ব ধারণ ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে শিশিরাঙ্কে পৌঁছায় না। শিশিরাঙ্কে না পৌঁছানোর কারণে মেঘাচ্ছন্ন থাকলে আকাশ শিশির জমে না। এটা অনুধাবন প্রশ্নে, এই প্রশ্নগুলো অ্যান্সার তোমাদের লিখতে হতে পারে। তাহলে আমরা শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে ওই তাপমাত্রাটা হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে আমরা যদি বলি কোন স্থানের শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? শিশিরাঙ্ক বলতে কি বোঝায় যদি প্রশ্ন আসে এরকম, বলতে বোঝায় হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্থানের বায়ুস্থ জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। অর্থাৎ যখন সম্পৃক্ত স্টেটে পৌঁছা যাবে তখনই শিশির জমতে শুরু করবে। আর ওই যে তাপমাত্রায় সম্পৃক্ত স্টেটে পৌঁছাবে ওই তাপমাত্রাটাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা আমরা একটু আগে বলেছি যে বায়ুতে বিদ্যমান জলীয় অশ্বের ভর এবং বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় অশ্বের ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তাহলে যদি বলা হয় যে আপেক্ষিক আর্দ্রতা 60%, কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বোঝায়, তাহলে আমরা এটার ব্যাখ্যাটা কি লিখবো, সেটা হবে আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে বোঝায় ওই স্থানে বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় অশ্ব প্রয়োজন তার 60% জলীয় অশ্ব ওই স্থানে বায়ুতে উপস্থিত আছে। আমরা শিশিরাঙ্ক নিয়ে একটা ম্যাথ করব এই মুহূর্তে। কোনো একদিনের শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস এবং কক্ষ তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। 7 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস ও 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 7.5 মিলিমিটার, 8.2 মিলিমিটার, 15.6 মিলিমিটার এবং 16.5 মিলিমিটার এইচজি। এইচজি মানে হচ্ছে পারদচাপ, হাইড্রোজিরাম, মার্কারির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচজি। এত মার্কারি পারদচাপ দেওয়া আছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা যদি দুইটা স্থান দেওয়া থাকে, হ্যাঁ, সাপোজ দেওয়া আছে কুমিল্লা এবং কক্সবাজার, হ্যাঁ, দুই স্থানের মধ্যে ইনফরমেশন প্রশ্ন দেওয়া থাকবে কোন স্থানে একজন ব্যক্তি অধিক অস্বস্তি বোধ করবেন। তাহলে এখানে যে স্থান সমুদ্র তীরে, সমুদ্রের কাছাকাছি, ওই স্থানের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আর জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ওই স্থানের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সম্পৃক্ত স্টেটের কাছাকাছি থাকে, তাহলে সেক্ষেত্রে সে
বাহ্যিক পরিবেশ থেকে জলীয় অশ্ব নিতে চায় না অন্য স্থানের তুলনায়। এই জন্য কোনো ব্যক্তি যদি ঘর্মাক্ত দেহে বা ঘেমে যায় তখন তার ঘামটা আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে ওই স্থানে তার ঘামটা সহজে শুকায় না। আর ঘাম যদি না শুকায় তাহলে আমাদের শরীর ঠান্ডা হয় না এবং আমাদের কাছে অস্বস্তি বোধ হয়। তাহলে এখানে খেয়াল করবে যে যদি কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে তাহলে ওই স্থানে আমাদের অধিকতর অস্বস্তি বোধ করব আমরা। যদি ঢাকার আপেক্ষিক আর্দ্রতা সাপোজ আমরা পেলাম 60%, হ্যাঁ, কম্পারেটিভলি কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা আমরা পেলাম 70%, তাহলে কক্সবাজারে অধিক অস্বস্তি বোধ হবে, কারণ কক্সবাজারে ঘাম সহজে শুকাবে না। আর ঢাকাতে অধিকতর কমফোর্ট ফিল হবে, কারণ হচ্ছে ঢাকাতে বায়ুতে জলীয় অশ্বের পরিমাণ কম, আপেক্ষিক আর্দ্রতা কম, এই জন্য সেজন্য কোনো জিনিস খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমরা আমাদের ঘামটাও তাড়াতাড়ি শুকাবে এবং আমরা স্বস্তি বোধ করব। এক্ষেত্রে কক্ষ তাপমাত্রা দেওয়া আছে, শিশিরাঙ্ক দেওয়া আছে 7.4। এখন ম্যাথটা আমরা যেভাবে সলিউশন করব খেয়াল করো, শিশিরাঙ্ক 7.4 দেওয়া আছে। এখন তুমি দেখবে যে তোমার প্রশ্নে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তের মধ্যে শিশিরাঙ্কের ভ্যালুটা ডিরেক্টলি দেওয়া আছে কিনা। তাহলে 7.4 ডিগ্রিতে বাষ্পচাপ আমার দেওয়া নাই। তাহলে আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হলে আমার লাগবে স্মল এফ আর ক্যাপিটাল এফ, স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। আর্দ্রতা বের হবে পার্সেন্টেজ এককে। তাহলে এখানে স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় অশ্বচাপ আর ক্যাপিটাল এফ হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় অশ্বচাপ। বায়ুর তাপমাত্রা বলতে এখানে কক্ষ তাপমাত্রা একই। তাহলে এখানে আমার শিশিরাঙ্ক দেওয়া আছে 7.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো 7.4 এর কোনো বাষ্পচাপ আমার এখানে দেওয়া নাই। তখন তুমি দেখবে যে 7.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা কোন দুইটা গিভেন টেম্পারেচারের মাঝামাঝি, ওই দুইটার টেম্পারেচারের আমার হিসাব নিতে হবে। তাহলে 7.4টা আমরা দেখতে পাচ্ছি 7 এবং 8 এর মাঝামাঝি 7.4। এখান থেকে আমাকে যে ভাঙা অংশটা 7 এর জন্য বাষ্পচাপ আমার দেওয়া আছে, 7 এর জন্য বাষ্পচাপ আমরা পাচ্ছি 7.5, বাট এই যে 0.4 এর জন্য বের করতে হবে। তাহলে 0.4 এর জন্য বের করতে গেলে 7.4টা যে দুইটা তাপমাত্রার মাঝামাঝি তাদেরকে বিয়োগ করতে হবে। 8 - 7 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধির জন্য সম্পৃক্ত বাষ্পচাপের বৃদ্ধি। তাহলে বাষ্পচাপ আমরা বিয়োগ করব হচ্ছে 8.2 থেকে 7.5 এত mmHg। তাহলে আমরা পাচ্ছি 8.2 থেকে 7.5 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 7 0.7 mmHg। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। অনেক ক্ষেত্রে প্রশ্ন দেখবে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য পার্থক্য পাবো, সেক্ষেত্রে 2 থেকে 1 এর হিসাব করতে হবে, ঐকিক নিয়ম করতে পারো। এখন আমরা 0.4 এর জন্য বের করব, সুতরাং 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য তাহলে এটা হবে 0.7 × 0.4 এত mmHg। তাহলে 0.7 এর সাথে ওই যত ডিগ্রি সেলসিয়াস আমার ভগ্নাংশটা থাকবে, খুচরা অংশটা, ওটার জন্য বের করতে হবে। তাহলে আমরা 0.4 এর জন্য এটা পেয়ে গেলাম, আর 7 এর জন্য আমাদের জানা আছে। তাহলে আমরা এখন লিখব, তাহলে এখানে আসবে কত 0.28। তাহলে শিশিরাঙ্কে অর্থাৎ 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ স্মল এফ ইজ ইকুয়াল টু, তাহলে 7 এর জন্য বাষ্পচাপ আমার ছিল 7.5 প্লাস এটার জন্য হচ্ছে 0.28, এটা হিসাব করলে এত mmHg। তাহলে এখানে আমরা স্মল এফ পেয়ে যাব। তাহলে এখন বের করতে হবে ক্যাপিটাল এফ। তাহলে ক্যাপিটাল এফ হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় অশ্বচাপ।
তাহলে এখানে কক্ষ তাপমাত্রা বায়ু তাপমাত্রা নির্দেশ করতেছে। তাহলে এটা কিন্তু 18.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে খেয়াল করো 18-র জন্য বাষ্পচাপ প্রশ্নে দেওয়া আছে, বাট 18.6 দেওয়া নাই। তাহলে আমাকে কি করতে হবে, 18.6টা কোন দুইটা তাপমাত্রার গিভেন টেম্পারেচারের মাঝে ওই দুইটা হিসাব করতে হবে। তাহলে 18.6টা হচ্ছে 19 এবং 18-র মাঝে। তাহলে আমরা হিসাব করব 19 মাইনাস 18 বা 1 ডিগ্রি সেলসিয়াস। আগের প্রসেসে 1 ডিগ্রির জন্য পার্থক্য বের করব, এরপরে 0.6 এর জন্য বের করব, 0.6 দিয়ে গুণ করব। এরপর আমরা বের করব 18.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যাপিটাল এফ। হ্যাঁ, এটার সাথে আমরা যে মানটা পাবো 18-র সাথে 0.6 এরটা যোগ করে দিব। 18 বাষ্পচাপ আমরা পাচ্ছি মেবি 18 ডিগ্রি বাষ্পচাপ হচ্ছে 15.6, এটার সাথে এই অংশটা যোগ হবে। আমরা হিসাবটা নিজেরা করে নিবে। এরপর আমরা ক্যাপিটাল এফ পেয়ে গেলাম, স্মল এফ পেয়ে গেলাম। এরপর আপেক্ষিক আর্দ্রতার সূত্রে যদি আমরা মানটা বসাই দিই তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাব। এবার আমরা আসি শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। তাহলে এখানে শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটারে এরকম দুইটা থার্মোমিটার থাকে। পাশাপাশি দুইটা থার্মোমিটার বসানো থাকে। দুইটা থার্মোমিটারের মধ্যে একটা থার্মোমিটার হচ্ছে এরকম পাত্রের পানিতে কাপড় জড়ানো অবস্থায় পানিতে থাকে। তাহলে এই পানি কাপড় মসলিনের কাপড় দেওয়া থাকতে পারে। তাহলে ওই কাপড় বেয়ে পানি উপরে উঠে এবং এই থার্মোমিটার বাল্বটাকে শীতল রাখে। তাহলে এই দুইটা থার্মোমিটারে আমরা যদি এটা তো যেটা পানিতে কাপড় জড়ানো অবস্থায় আছে ওটা হচ্ছে সিক্ত বাল্ব, সিক্ত বা আর্দ্র বাল্ব, আর বাকিটা হচ্ছে শুষ্ক বাল্ব। তাহলে এই দুইটা থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি। আবহাওয়ার পূর্বাভাসটা কিরকম হবে, যদি দুইটা থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য, এটা তাপমাত্রা θ1, এটা ধরলাম θ2, তাপমাত্রার পার্থক্য কম হলে, যদি কম হয় তাহলে আবহাওয়ার পূর্বাভাস হবে আবহাওয়া আর্দ্র। যদি খুব বেশি হয় তাহলে হবে আবহাওয়া শুষ্ক। আর যদি ধীরে ধীরে কমতে থাকে, পার্থক্যটা ধীরে ধীরে কমতে থাকে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি হঠাৎ কমতে থাকে বা হঠাৎ কমে যায় তাহলে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এই চারটা বিষয় গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউতে আসে, একটু খেয়াল রাখবে। যদি শুষ্ক সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের দুইটি বাল্বের বা দুইটি থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য যদি কম হয় তাহলে আবহাওয়া আর্দ্র, আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি। বেশি হলে শুষ্ক, ধীরে ধীরে কমতে থাকলে পার্থক্যটা তাহলে বৃষ্টি হতে পারে, হঠাৎ যদি কমে যায় তাহলে ঝড় হতে পারে। তাহলে এখানে দুইটি বাল্বের তাপমাত্রা, একটা θ1 একটা θ2 দিলাম। এখান থেকে গ্লেইসারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে θ1 মাইনাস θ ইজ ইকুয়াল টু জি θ1 মাইনাস θ2। তাহলে এখানে এটাকে আমরা টি দিয়েও লিখতে পারি, t1 মাইনাস টি জি t1 মাইনাস t2। তাহলে এখানে t1 আর θ1 একই, এটা হচ্ছে শুষ্ক বাল্বের পার্ট, শুষ্ক বাল্বের পার্ট। t2 বা θ2 হচ্ছে সিক্ত বাল্বের পার্ট, আর টি হচ্ছে টি বা থিটা হচ্ছে শিশিরাঙ্ক, আর ক্যাপিটাল জি হচ্ছে বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের ধ্রুবক। তাহলে গ্লেইসারের ধ্রুবক বা উৎপাদক দেওয়া থাকতে পারে, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আমরা যদি শিশিরাঙ্ক বের করতে চাই এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, θ1 মাইনাস θ ইজ ইকুয়াল টু
জি থিটা 1 মাইনাস থিটা 2। আমরা গ্লেসার দিয়ে যদি একটা ম্যাথ দেখাই, কোনো একদিন শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস ও সিক্ত বাল্বের পাঠ দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তাহলে এখানে ইনফরমেশন গিভেন ইনফরমেশন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসারের উৎপাদক, গ্লেসারের উৎপাদক 1.65 দেওয়া আছে। এরপরে 26 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 25.25 মিলিমিটার, 28.45 মিলিমিটার। এই ইউনিটগুলো মিলিমিটারে থাকলেও সমস্যা নয়, আর চাইলে মিলিমিটার চেঞ্জ করতে পারো, ইন্টু 10⁻³ দিতে পারো, একই আসবে অ্যান্সার। 28.45 মিলিমিটার এবং 28.45, লাস্ট ওয়ানটা হচ্ছে 31.85 মিলিমিটার পারদচাপ। তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন, শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পার্ট এবং সিক্ত বাল্বের পার্ট দেওয়া আছে। তাহলে শুষ্ক বাল্বটাকে আমরা ধরবো থিটা 1 30 ডিগ্রি, থিটা 2 হচ্ছে সিক্ত 28 ডিগ্রি সেলসিয়াস, ক্যাপিটাল জি দেওয়া আছে। বায়ুর তাপমাত্রা এখানে খেয়াল করবে, বায়ুর তাপমাত্রায় গ্লেসারের উৎপাদক দিতে হবে। তাহলে আমরা থিটা 1 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে থিটা 1 হচ্ছে 30 মাইনাস থিটা জি 1.65, থিটা 1 30 মাইনাস 28। এখান থেকে আমরা থিটা পেয়ে যাব। এখন থিটা পাওয়ার পরে আমরা থিটার যদি ভগ্নাংশ মান আসে তাহলে আগের মতো আমরা হিসাব করব যে এখান থেকে ভগ্নাংশ মানটা আগের অঙ্কে যেভাবে বের করছি একই প্রসেসে বের করে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বের করব। এখন এখানে বায়ুর তাপমাত্রা বাষ্পচাপ বের করতে হবে, বাট বায়ুর তাপমাত্রা আমাদের এখানে ডিরেক্টলি উল্লেখ নাই। তাহলে শুষ্ক বাল্ব যে তাপমাত্রা নির্দেশ করে এটাই বায়ুর তাপমাত্রা। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমরা পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ হচ্ছে 31.85। তাহলে এখানে 30 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ যেটা, এটাই ক্যাপিটাল এফ এর মান, এত mm। তাহলে আমরা ক্যাপিটাল এফ পেয়ে গেলাম, স্মল এফ বের করে নিব, এত ইন্টু 100% আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাব। তাহলে শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার দিয়ে যদি আসে এই ধরনের ম্যাথ আসতে পারে। আরো কিছু ব্যতিক্রমী ম্যাথ আছে, তবে এই ম্যাথগুলোই পরীক্ষায় বেশি আসে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী ক্লাসে যদি তোমাদের আরো রিকোয়ারমেন্ট থাকে জানাবে, আমি ওই টপিকের উপরে ম্যাথ করে দিব। দুই একটা ব্যতিক্রমী ম্যাথ আছে, এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল ম্যাথ। আমরা এর পরের অংশে গতিতত্ত্বের বাকি অংশটা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।